যেভাবে মেঘ করেছে আর বজ্রপাত হচ্ছে, মনে হয় ভারী বর্ষণ হবে। আমারও তাই মনে হচ্ছে। হাওয়াটাই কেমন গা জুড়িয়ে যাচ্ছে, তাই না? বেশ কিছুদিন ধরেই তো গরম পড়েছে, এবার একটু জোরে সোরে বৃষ্টি হলে মন্দ হয় না। তা না হয় ঠিক আছে, কিন্তু শুনেছি এবছর নাকি বন্যা হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই তো আমাদের অঞ্চলটা তুলনামূলক নিচু। না রে, অত তাড়াতাড়ি বন্যা হবে না। আর এতদিন বাদে বৃষ্টি পড়বে, মনে হয় না তো অত প্রবল অবস্থার সৃষ্টি হবে। না হলেই ভালো, তবু সবই থাকার ইচ্ছা। কালকে বাজার থেকে বেশ কিছু মোটা বড় দড়ি নিয়ে আসিস তো বাবা। এই সময় আবার দড়ি কেন লাগছে? কি বাঁধবে দড়ি দিয়ে? দড়ি বাড়িতে রাখা ভালো, কখন কোন বিপদে এসে পড়ে বলা যায় না। আর যদি বন্যা হয়েও থাকে, তখন ওই দড়ি বেশ কাছে দিবে। তোমরা বাপ ছেলে মিলে খামোকাই এত চিন্তা করছো, এমন কিছুই হবে না দেখো। যদি না হয় তবে তো ভালো, কিন্তু হলে আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয় কি? হ্যাঁ, সব দিক চিন্তা করে এরপর সংসার চালাতে হয়। বুঝলে গিন্নি? ঠিক আছে, তোমার বাপ ছেলে যা ভালো মনে হয় তাই করো। খানিক বাদে বাহিরে তুমুল বৃষ্টি শুরু হলো। জহিরের বাবা বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে জহিরকে বলল, হ্যাঁ রে জহির, বেশ ভালোই তো বৃষ্টি পড়ছে। খুব তাড়াতাড়ি বাজারে চলে যা, কেমন? এত বৃষ্টির মধ্যে বাজারে যাবো বাবা? একটু কমলে যাই। বৃষ্টি তো বেড়েই চলেছে, পানি তো আর ওঠেনি। সময়ের কাজ সময় থাকতে করে দেয়। আর ছাতা নিয়ে যাবে, ছাতা নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা চল, তোর সাথে আমিও যাবো। একা অতগুলো দড়ি বাঁধতে পারবি না। না না বাবা, তোমাকে যেতে হবে না, আমি একাই একটা ভ্যানে করে সবগুলো জিনিস নিয়ে আসবো। জহির ঘরের ভিতর থেকে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। তাড়াতাড়ি বাজারের উদ্দেশ্যে সে চলে যায়। জহিরের মা জহিরের বাবাকে বলল, তুমি সব কিছুতেই একটু বেশি বেশি করো। এই পরিস্থিতিতে ছেলেকে না পাঠালেই হতো না। বৃষ্টি তো সবে মাত্র শুরু হয়েছে, এখনো বাঁধ ভেঙে পানি আসতে ঢের দেরি। আর সেই বৃষ্টির ছিরি দেখো, কিছুক্ষণ পরই থেমে যাবে। আরে বাবা, গতকাল থেকে তোমায় বোঝাচ্ছি, কিছু দড়ি বাড়িতে এনে রাখলে ক্ষতি কি? এই অসময়ে বৃষ্টিতে ছেলেটা অসুখ বাঁধালে সে কি তুমি দেখবে? সেটা তো আমাকেই দেখতে হবে। ছেলেকে অমন মানের পুতুল বানিয়ে রাখার প্রয়োজন নেই, বড় হচ্ছে, সংসারের দায়িত্ব নিতে শিখতে দাও। বেশ কিছুক্ষণ পর জহির একটা ব্যাগ নিয়ে বাড়ি ফিরে এলো। দেখো বাবা, কতগুলো দড়ি এনেছি, এগুলোতে হবে তো? হ্যাঁ রে, ভালোই তো মজবুত মনে হচ্ছে, হয়ে যাবে। তাড়াতাড়ি ভিতরে আয়, ভিজে গেছিস যে। ভিজবো না আবার? বৃষ্টি তো কমার নামই নেই, বরং গতিবেগ বেড়েই চলেছে। এই দড়ি কিনতে কিনতেই দেখলাম সামনের পুকুর পানি হু হু করে বাড়ছে। আমার সন্দেহ ঠিক ছিল। আচ্ছা যা, কাপড়টা পাল্টে নে। দড়িগুলো কিনে এনেছিস, এখন আপাতত আর কোনো চিন্তার কারণ নেই। একটানা 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিপাত একটু কমেনি এবং এর প্রভাব গ্রামের পাশে বয়ে চলা নদীর বাঁধ ভেঙে গেছে। পুরো গ্রামে পানি থই থই করছে। জহির ও তার বাবা দড়ি দিয়ে ভেলা বানাচ্ছিল। ভালো করে বাঁধ জহির। ঠিক আছে বাবা। ঘরের ভিতরেও পানি ঢুকে পড়েছে। জহিরের মা পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেলা বানানো দেখছিল আর বলছিল, এ কি বিপদ দিলে বিধাতা তুমি, রক্ষে করো, রক্ষে করো। অনেক চেষ্টার পরে বাবা ছেলে একসময় তাদের ভেলা বানানোর কাজ শেষ করলো। বাবা তুমি উঠে বসো, আমি মাকে নিয়ে আসছি। যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে সরে যেতে হবে। ঠিক আছে, আমি উপরে উঠে আরো ভালো করে দড়িগুলো গিরো দেওয়ার চেষ্টা করি। তাড়াতাড়ি আসবি, বেশি সময় নেই কিন্তু। মা চলো। এ কি বিপদ হলো রে বাবা, আমার যে বেশ ভয় করছে। ভয় পেও না তো, আমরা আছি তো।
ঘরের বারান্দাতেও বন্যার পানি তাদের প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। কোনো মতে জহির তার মাকে ভেলার উপর তুলে দিল, এরপর নিজেও ভেলায় চলে বসল। সব ঠিকঠাক মতোই হয়ে গেছে, এবার যাওয়া যাক। বাতাসের বেগের সাথে সাথে পানির বেগও বাড়ছে। ভেলাটা তো কেমন নড়ছে রে। ও নিয়ে চিন্তা করো না, এখন পানির স্রোতের জন্য এমন নড়বড় লাগছে। জহির, বইটা চালানো শুরু কর। ঠিক আছে বাবা। জহির বইটা টান দিল পানিতে। আস্তে আস্তে স্রোতের বিপরীতে তারা এগিয়ে চলতে লাগলো। প্রায় বেশ কিছুটা পথ যাওয়ার পর জহিরের বাবা আতঙ্কিত হয়ে বললেন, কি রে, এমন নড়বড়ে লাগছে কেন ভেলা? হ্যাঁ গো, আমারও কেমন ভয় করছে। ভেলা যদি ভেঙে যায় তো আমরা ভেসে যাব তো। ও মা গো, কেউ বাঁচাও, বাঁচাও আমাদের। তোমরা চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব একটা ডাঙ্গার খোঁজ করছি। ততক্ষণ তোমরা ভেলার আশেপাশের দড়িগুলো বারবার শক্ত করে বাঁধন দিতে থাকো। জহিরের বাবা মা বারবার ভেলার দড়ি শক্ত করে বাঁধার চেষ্টা করছিলেন, কিন্তু একসময় ভেলা ভেঙে গেল এবং তারা তিনজন পানিতে পড়ে গিয়ে স্রোতের সাথে ভাসতে লাগলো। হে বিধাতা, রক্ষা করো। তোমরা আমার হাত শক্ত করে ধরো, ভেসে যেতে হলে দরকার হলে তিনজন একসাথে ভাসবো। জহিরের কথা মতো জহিরের বাবা মা তাকে শক্ত করে আঁকড়ে ধরলো এবং জহির তাদের দুজনকে নিয়েই ঢেউয়ের সাথে ভেসে যেতে লাগলো। ভাসতে ভাসতে হঠাৎ জহির একটা বড় কচুপাতার বাড়ি ভেসে আসতে দেখে তারা দ্রুতই সেই বাড়িটিতে উঠে পড়ল। বাচ্চা গেল, কিন্তু এত বড় কচুর পাতার বাড়ি আমার জীবনে আমি কখনো দেখিনি। হ্যাঁ রে, আমিও দেখিনি, কিন্তু কচু তো নরম হয়, তাহলে এই বাড়িটি শক্ত আস্ত দাঁড়িয়ে আছে কি করে? এটা বিধাতার কোনো কেরামতি বাবা। যাকে, এখানে আমরা আরামে থাকতে পারবো। যে বাড়িটি বানিয়েছে সে যেন অনেক ভালো থাকে। তবে বাড়িটা কিন্তু বেশ সুন্দর, তাই না? আমরা এই বাড়িটার জন্য অনেক বিপদ থেকে রক্ষা পেলাম গো। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছে। এরপর আস্তে আস্তে বাড়িটি একটি উঁচু জায়গায় তীরে গিয়ে আটকালো। তারা তিনজন মাটিতে পা দিয়ে যেন স্বস্তি পেল। জায়গাটি উঁচু হওয়ায় বন্যার পানি এখানে উঠতে পারেনি। ঠিকই বলেছিস, বন্যার পানি শুকিয়ে যাওয়া অবধি এখানেই আমরা থাকবো। আচ্ছা শোনো না, বলছিলাম অনেক খিদে পেয়েছে, বেলা তো ডুবতে চলেছে। তুমি এক কাজ করো না, আশেপাশে দেখো না কোনো কিছু পাও কি না। হ্যাঁ, আমারও ভীষণ খিদে পেয়েছে, শরীরটা যেন আর নড়ছেই না। আচ্ছা, তার আশেপাশে দেখি কোথাও কোনো হোটেল পাওয়া যায় কিনা। জহিরের বাবা চলে গেলেন খাবারের খোঁজে। অনেক খোঁজাখুঁজির পরে সে একটি খাবার হোটেল খুঁজে পেল। দাদা, কিছু খাবার হবে? আমরা পরিবার সহিত বন্যার পানিতে ভেসে এসেছি এই গ্রামে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। হ্যাঁ, আপনার দাদার নামে একটু খাবার দিচ্ছে। এরপরে লোকটি কিছু খাবার নিয়ে জহিরের বাবার দিকে এগিয়ে এলো। জহিরের বাবা খাবারগুলো নিয়ে লোকটিকে পয়সা দিতে গেলে তিনি বললেন, আচ্ছা, একই করছেন, পয়সা দিতে হবে না। এমন বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে না পারলে এত হোটেল রেখে কি লাভ বলুন? আপনি যতদিন আমাদের গ্রামে আছেন আমার কাছেই খাবার নিয়ে আপনি খেতে পারবেন। আপনার তার জন্য কোনো পয়সা দিতে হবে না। ঠিক আছে, পয়সা যখন নেবেন না তখন আমি আর আমার ছেলে আপনার কাজে সাহায্য করতে চাই, দয়া করে আপত্তি করবেন না। বুঝতে পারছি এই বন্যার পানি এত সহজে কমবে না, এতদিন তো এমনি এমনি খাওয়া সম্ভব নয়। আপনি আমাদের উপকার করলেন, আমরাও না হয় আপনার কাজে একটু সাহায্য করলাম। হ্যাঁ, ঠিক আছে, করবেন।
জহিরের বাবা খাবার নিয়ে কচুরি পাতার বাড়িটিতে ফিরে এলো। তারপরে এসে সব ঘটনা জহির তার স্ত্রীকে খুলে বলল। সবাই ভীষণ খুশি হলো। আমাদের এমন বিপদে যে এমনভাবে সাহায্য পাবো তা ভাবিনি। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্যের কাজ করেছিলাম। এরপরে তারা সেখানেই দিন কাটাতে থাকে। প্রায় 1 মাস পরে বন্যার পানি কমে গেলে তারা বাড়িতে ফিরে আসে। আর সেই কচি পাতার বাড়িটি আমাদের স্মৃতি করে সেখানেই রেখে আসে। মধুগড় গ্রামের ছেলে বিক্রম। তার বাবা মা খুব শখ করে তাকে 10 গ্রাম দূরে থাকা পরীর মতো এক মেয়ে নির্মলার সাথে বিয়ে দিয়েছেন। নির্মলার বাবা বেশ বড় ব্যবসায়ী। তিনি ছোটবেলা থেকেই নির্মলাকে বেশ যত্ন করে বড় করেছেন। নির্মলার সাথে সব সময় একজন দাসী থাকে, তার নাম অনুপমা। নির্মলার বিয়ের সময় শর্ত ছিল নির্মলা যেখানেই যাক না কেন অনুপমা তার সাথে যাবে। এই শর্তে যদি বিক্রম রাজি থাকে তাহলেই নির্মলাকে সে বিয়ে করতে পারবে। অনুপমের এতে কোনো আপত্তি ছিল না, তাই সে সব শর্ত মেনে নিয়ে নির্মলাকে বিয়ে করে। বিয়ের পর 2 দিন নির্মলাদের বাড়িতে থেকে বিক্রম অবশেষে নির্মলা ও অনুপমাকে সাথে করে ফিরে তার মধুকর গ্রামে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এই নাও তোমার ভাড়া। এই দেখো নির্মলা, এই হলো তোমার নতুন সংসার। এই বাড়ি তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে কিন্তু। আপনি চিন্তা করবেন না জামাই বাবু, দিদির সব কাজ আমি করে দেব। সে না হয় আপনি ছোটখাটো কাজের জন্য সাহায্য করবেন দিদিকে, কিন্তু এখন তো বিয়ে করে নতুন সংসারে পা রাখলো আমার বউটা, এখন না হয় তাকে একটু একটু করে গুছিয়ে নিতে শিখান। সে দেখা যাবে, এখন ভেতরে চলুন তো, সে কখন থেকে নতুন বউকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ দিদি, আসুন। নির্মলা তার সংসার একটু একটু করে গোছানোর চেষ্টা করতে শুরু করলো, কিন্তু অনুপমা নিজে থেকেই নির্মলার প্রতিটা কাজ করে দেয়, তাই নির্মলাকে আর নিজের কাজ করতে হয় না। বিক্রমের প্রথম প্রথম ব্যাপারটা স্বাভাবিক লাগলেও পরবর্তীতে তার ভিতরে বিরক্তি চলে আসে। তার ইচ্ছে ছিল তার বউ তাকে নিজের হাতে রেঁধে খাওয়াবে, তার যত্ন আত্তি করবে, সংসারটাকে 2 হাতে সামলে রাখবে, কিন্তু অনুপমা নির্মলাকে সেই সুযোগই দেয় না। একদিন দুপুরে খেতে বসার পর বিক্রম নির্মলাকে বলল, নির্মলা, আজ রাতের খাবারটা তুমি রান্না করো। আমার কিছু বন্ধুরা আসবে বাড়িতে খেতে, তাদের ইচ্ছে নতুন বৌদির হাতের রান্না খাবে।
নির্মলা তো আজ পর্যন্ত কোনো রান্না করেনি। নতুন অতিথিদের যদি খারাপ রান্না করে খাওয়ায় তাহলে কি ওর মান থাকবে? আপনি চিন্তা করবেন না জামাই বাবু, আমি রাতের রান্নাটা সেরে ফেলবো। না অনুপমা দিদি, আপনি আজকে দয়া করে রান্না করবেন না। আমি যখন আমার স্ত্রীকে নির্দেশ দিয়েছি তখন সেই আজকের রান্নাটা করবে। সব কিছু বাজার করা আছে, তুমি বুঝে শুনে রান্না শুরু করে দিও। আমি সন্ধ্যায় একটু আমার বন্ধুদের সাথে বেরোবো, রাতে ওদেরকে নিয়েই ফিরবো। বিকেলবেলা বিক্রম বাড়ি থেকে চলে গেল। নির্মলা বেশ বিপাকে পড়ে গেল। সে অনুপমাকে বলল, কি করব আমি অনু, আমার যে খুব ভয় করছে। ভয় পাচ্ছ কেন দিদি? আমি আসি তো। আমি অন্যান্য দিনের মতো আজকেও সব রান্না করে ফেলবো। না না, এই কয়দিনে ওনার একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করেছি, উনি হাতের রান্না বুঝতে পারে। উনার যত ক্ষমতায় থাকুক না কেন, এবার এমন এক ব্যবস্থা করব উনি বুঝতেই পারবে না। আর আমার ক্ষমতার ব্যাপারে তোমার নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। না, তা তো একেবারেই নেই, এজন্যই তো আমি তোমাকে আমার সাথে এনেছি। তুমি যেখানে থাকবে সেখানে আমার ভয়ের কিচ্ছুটি নেই। তাহলে আর চিন্তা করো না, এসো আমার সাথে এসো। অনুপমার সাথে নির্মলা রান্নাঘরে চলে গেল। সেখানে সাজিয়ে রাখা রান্নার সামগ্রীগুলো অনুপমা একটা একটা করে উঠিয়ে নির্মলার সামনে এনে বলল, নাও দিদি, তুমি তোমার একটা আঙ্গুল প্রত্যেকটা জিনিসে ছোঁয়াবে, তাহলে আমি রান্না করলেও তুমি রেঁধেছ এমন এক স্বাদ পাবেন জামাই বাবু। সত্যি বলছো অনু? হ্যাঁ দিদি, তুমি আমায় বিশ্বাস করো না? না, তা তো অবশ্যই করি। বেশ, কাজ হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করব। এতগুলো রান্না তুই এত কম সময়ের মধ্যে করবি কি করে অনু? রাত হতে তো বেশি দেরি নেই। সে অবশ্য তুমি ঠিক বলেছো দিদি। তাহলে এক কাজ করা যায়, আমি শুধু আমার জাদুর শক্তি দিয়ে এক একটা রান্না প্রস্তুত করে ফেলবো। অত কাটাকুটি বাছাবুছি ঝামেলায় যেতে পারবো না। সে তুই যেভাবে ভালো মনে করিস, শুধু তার কাছে আমার মান রাখিস। তুমি আর চিন্তা করো না তো দিদি, তুমি আরাম করে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি সব তৈরি করে ফেলছি। ঠিক আছে। নির্মলা ভিতরে চলে গেল। অনুপমা তার পরিকল্পনা মতো একটা একটা করে হাতের জাদুতেই খাবার বানিয়ে ফেলল। সবগুলো খাবার নিমেষের মধ্যেই চোখের সামনে প্রস্তুত করে সে স্বস্তির হাসি হেসে বলল, ব্যাস, কাজ হয়ে গেছে। এবার আমি দিদিকে তৈরি করি, তাকে আজকে রাজরানীর মতো সুন্দর দেখাতে হবে। অনুপমা ও নির্মলার সমস্ত পরিকল্পনা দরজার আড়াল থেকে দেখল বিক্রম। তার শুরু থেকেই সন্দেহ ছিল নির্মলাকে রান্না করার নির্দেশ দিলেও এই কাজটা অনুপমাই করবে। তবে অনুপমা যে এমন জাদু জানে তা বিক্রম কখনো কল্পনাও করতে পারেনি। আমি কি দেখছি? এই মেয়ে তো একটা জাদুকর। তার মানে কি আমার বউ জাদুকর? হে হে বিধাতা, তুমি আবার কোন পরীক্ষায় ফেললে? এখন কি করবো আমি? না না, এমন মানুষ নিয়ে সংসার করা যাবে না। আজ রাতে আমার বন্ধুরা চলে গেলে আমি এর একটা বিহিত করেই ছাড়বো।
আমার চোখে ধুলো দিয়ে আমার সাথে সংসার করা, না, আমি হতে দিতে পারি না। রাতের বেলা বিক্রমের বন্ধুরা চলে যাওয়ার পর বিক্রম নির্মলা ও অনুপমাকে তার ঘরে ডাকল। নির্মলা, আজকে আমি তোমাকে যা বলবো তার একদম ঠিক ঠিক জবাব দেবে। এই রে, উনি ধরে ফেললো নাকি? রান্নাটা যে আমি করিনি। ইস, ওনাকে বারবার বারণ করলাম, যা করার আমি করি, কিন্তু সে আমার কথা শুনলে তো? এখন না জানি আমার কি কথাই না শুনতে হয়। তোমার এই দাসীর মতো তুমিও কি ছলনাময়ী জাদুকর? জামাই বাবু, এ আপনি কি বলছেন? থামো, তোমার দিদির সাথে আমি কথা বলছি। বারবার ওর কথা বলার সময় আমাদের মধ্যে তুমি কথা বলবে না। ওর কি মুখ নেই নাকি? হ্যাঁ, ও কি কথা বলতে পারে না? কি হলো, চুপ করে আছো কেন? কি জিজ্ঞাসা করেছি বলো। ওগো, তুমি আমার উপর রাগ করো না, আর আমায় ভুল বুঝো না। আমি বা অনু কেউই ছলনাময়ী নই। এটা ঠিক যে অনুর জাদুবিদ্যা আছে, তবে সে কারো ক্ষতি করে না। ও ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে। না না, আমি এসব জাদুকরকে বিশ্বাস করি না। আর তুমি যদি আসলে জাদুকর না হয়ে থাকো, তবে অনুপমাকে ছেড়ে দিতে হবে। তা না হলে তুমিও আমার সংসার করতে পারবে না। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এই যে তুমি আমার সাথে সংসার করতে পারছো, তাও কিন্তু অনুর প্রচেষ্টাতেই। ও না থাকলে আমায় তুমি পেতেও না। আমি সেই কবে মরে ভূত হয়ে যেতাম। মানে কি বলছো তুমি? ঠিক বলছি। আমি যখন খুব ছোট, তখন অনুকে নিয়ে তার মা আমাদের বাড়িতে আসেন। আমার একবার মরণ ব্যাধি হয়। পুরো 10 গ্রামের কারো সাধ্য ছিল না আমাকে বাঁচানোর। তখন এই অনুই আমার তার শক্তির অর্ধেকটা দিয়ে বাঁচিয়েছিল। বিনিময়ে তার প্রাণনাশের আশঙ্কা ছিল, কিন্তু বিধাতার কৃপায় মেয়েটা বেঁচে যায়। শুধু তাই নয়, আমার এই অসুখের পর আমি ছিলাম সবচেয়ে কুৎসিত দেখতে মেয়ে। অনু সেখানেও তার সৌন্দর্যে আমাকে রাঙিয়ে দিয়েছে। তাই তোমার যদি অনুর সাথে আমাকে রাখতে আপত্তি থাকে, তবে আমিও এই সংসার করব না। এরপর অনুপমার ব্যাপারে জানতে পেরে বিক্রমের মনটা কৃতজ্ঞতায় ভরে ওঠে। সে নিজের ভুল বুঝতে পেরে বলল, আমার ভুল হয়ে গেছে নির্মলা। আমি বই পুস্তকে পড়া জাদুকরের ভয়ানক চিত্রে অনুপমাকে বসিয়ে তাকে অপমান করেছি। অনুপমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমায় ছোট বড় অনেক কথা বলেছি। না না জামাই বাবু, আপনি আমার দিদির মাথার তাজ। ভুল বুঝাবুঝি সব বাড়িতেই থাকে। এভাবে ক্ষমা চেয়ে আমায় ছোট করবেন না। এরপর বিক্রম, নির্মলা ও নির্মলার দাসী অনুপমাকে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।